নমস্কার, দিশা টিউশন সেন্টারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সামনেই তোমাদের ক্লাস 5 থেকে ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট সামেটিভ টেস্ট গুলো শুরু হয়ে যাবে এবং প্রতিবারের মতো আমি এবারও তোমাদের জন্য নিয়ে এসেছি এক্সক্লুসিভ সাজেশন ভিডিও। আজকের এই ভিডিওতে ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গণিতের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সাজেশনস নিয়ে ডিটেইলসে আলোচনা করব। গণিতের সাজেশনসটা নিয়ে আলোচনা করার আগে একটা বিষয়ের অবশ্যই খেয়াল রেখো, আমি এখানে যে সমস্ত অঙ্কগুলো দিচ্ছি তার একটা অঙ্ক কিন্তু মুখস্থ করতে যেও না, প্রত্যেকটা অঙ্ক কিন্তু বুঝে বুঝে প্র্যাকটিস করবে। কারণ তোমরা তো জানোই যে প্রত্যেকটা স্কুলের ইউনিট টেস্টের কোশ্চেন আলাদা আলাদা হয়। তাছাড়া এমন অনেক সময় হয়ে থাকে আমরা যে অঙ্কগুলো প্র্যাকটিস করছি পরীক্ষার সময় কোশ্চেনে কি দেখলাম সেই অঙ্কটাই আছে কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া আছে বা তার নামগুলো বা তার সংখ্যাগুলো হয়তো চেঞ্জ করে দেওয়া আছে। তাই যদি বুঝে বুঝে প্র্যাকটিস করা থাকে তাহলে দেখবে পরীক্ষার হলে প্রত্যেকটা অঙ্ককেই কিন্তু সহজেই করতে পারছো। এখন ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের সাজেশনসটা দেখার আগে আরেকটা বিষয় তোমাদের জেনে রাখতে হবে। এর আগে পর্যন্ত তোমাদের ক্লাস 6 থেকে ক্লাস 8 এর যে ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা হয়েছে সেখানে তোমাদের ফুল মার্কস ছিল 15, কিন্তু এই বছর থেকে সেই ফুল মার্কস চেঞ্জ হয়েছে, দ্বিগুণ হয়ে গেছে। অর্থাৎ এই বছর থেকে ক্লাস 6 থেকে ক্লাস 8 এর অর্থাৎ ক্লাস 6, ক্লাস 7 এবং ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার ফুল মার্কস থাকছে 30 এবং এর জন্য তোমরা সময়ও বেশি পাবে, সময় থাকবে 60 মিনিট বা 1 ঘন্টা। অর্থাৎ এই বছর থেকে ক্লাস 6, 7 এবং 8 এর ফার্স্ট ইউনিট টেস্টের প্রত্যেকটা সাবজেক্টের গণিতের এবং অন্যান্য যতগুলো সাবজেক্ট হবে সেই প্রত্যেকটা সাবজেক্টের ফুল মার্কস হচ্ছে 30। এছাড়া তোমরা ইউনিট টেস্টের পরীক্ষার পদ্ধতি তো জানোই, বেশিরভাগ স্কুলেই কোশ্চেন দেওয়া থাকে, কোশ্চেনেই ফাঁকা জায়গার উপরই কিন্তু অ্যান্সারগুলো করতে হয়। এগুলো নিয়ে আর আলোচনা করছি না কারণ এর আগে তোমরা পরীক্ষা দিয়েছো। কিন্তু অবশ্যই কোশ্চেনটা পাওয়ার পর প্রথম কাজ হবে নিজেদের নাম, রোল নাম্বার, সেকশন এগুলো লিখে নেওয়া। তাহলে এখন দেখে নেওয়া যাক তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের সাজেশনসটা। আজকের এই ভিডিওতে গণিতের সাজেশনস নিয়ে আলোচনা করব এবং খুব তাড়াতাড়ি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য অন্যান্য সাবজেক্টগুলোরও কিন্তু সাজেশনস ভিডিও নিয়ে আসব। প্রথমেই আমরা দেখে নেব তোমাদের ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের সিলেবাস, অর্থাৎ এবারের পরীক্ষার জন্য কোন কোন অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কোন কোন অধ্যায় থেকে পরীক্ষাতে অঙ্ক থাকবে। সাধারণত বেশিরভাগ স্কুলের যে সিলেবাস সেটা হচ্ছে অধ্যায় 1 পূর্ব পাঠের পুনর আলোচনা থেকে শুরু করে অধ্যায় 6 ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ, অর্থাৎ এই 6টি অধ্যায়। যদিও তোমরা জানো যে প্রতিটি স্কুলের ইউনিট টেস্টের কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই অবশ্যই তোমাদের স্কুলের গণিতের স্যার বা ম্যাডামের কাছ থেকে অবশ্যই জেনে নিও তোমাদের স্কুলের ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের সিলেবাস। যদি এই 6টি অধ্যায়ের বাইরে কোনো অধ্যায় থাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমাদের বেশি কমেন্ট থাকে তাহলে সেই অধ্যায়গুলোর সাজেশনস নিয়েও কিন্তু ভিডিও নিয়ে আসব। এরপর আমরা দেখে নেব তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের নম্বর বিভাজন অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন, কোন অধ্যায় থেকে কি রকম কোশ্চেন থাকে। তার আগে আরেকটা বিষয় জেনে নাও, তোমাদের এই যে 6টি অধ্যায় আছে এই 6টি অধ্যায়ের মধ্যে অধ্যায় 5 এটা হচ্ছে বীজগণিতের একটা অধ্যায় এবং এই যে অধ্যায় 1 এই অধ্যায়টি মোট 6টি ভাগে ভাগ আছে। তার মধ্যে কোষে দেখি 1.5 এই অধ্যায়টি হচ্ছে জ্যামিতির অধ্যায়। অর্থাৎ তোমাদের এই যে সিলেবাস এটিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি। তাহলে কোশ্চেন প্যাটার্নটা দেখে নাও। প্রথমেই থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন, যেগুলো এমসিকিউর আকারে থাকতে পারে, শূন্যস্থান পূরণের আকারে থাকতে পারে, সত্য মিথ্যার আকারে থাকতে পারে অথবা ছোট ছোট প্রশ্ন বা অঙ্কের আকারেও থাকতে পারে। পাটিগণিত এবং জ্যামিতির থেকে 4টি 8টি এবং বীজগণিতের থেকে 2টি, মোট 10টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে থাকছে 10 মার্কস। তারপর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন, পাটিগণিত থেকে 2টো এবং বীজগণিত থেকে 2টো, অর্থাৎ মোট 4টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এখান থেকে থাকছে 4 2 8 মার্কস। এবং তারপর দীর্ঘ উত্তরধর্মী অঙ্ক অর্থাৎ 3 মার্কসের যে অঙ্কগুলো হয় এগুলো পাটিগণিত থেকেই থাকবে। পাটিগণিতের অনেকগুলো অধ্যায় আছে, যেহেতু বিভিন্ন স্কুলের যে কোশ্চেন আলাদা আলাদা তাই কোশ্চেন প্যাটার্নও আলাদা আলাদা হতে পারে। কোন স্কুলে হয়তো 4টি কোশ্চেনই দেওয়া থাকলো 4টিই করতে হবে, আবার কোন কোন স্কুলে 6টি বা 5টি দেওয়া থাকলো সেখান থেকে 4টি করতে হবে। যে জায়গাগুলোর থেকে 3 মার্কসের অঙ্ক থাকবেই সেটা হচ্ছে সরল অর্থাৎ কোষে দেখি 1.1,
তারপর হচ্ছে লসাগু এবং গসাগু, কোষে দেখি 1.2। তারপর হচ্ছে ঐকিক নিয়ম, কোষে দেখি 1.6 এবং ভগ্নাংশের গুণ ও ভাগ, কোষে দেখি 6। তাহলে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস নিশ্চয়ই বোঝা গিয়েছে। তাহলে এরপর আমরা আলোচনা করব প্রতিটি অধ্যায় থেকেই গুরুত্বপূর্ণ 1, 2 এবং 3 মার্কসের অঙ্কগুলো। তোমরা অবশ্যই মধ্যশিক্ষা পর্ষদের গণিত বইটা বের করে নাও এবং পাশে একটা খাতাও কিন্তু রেখে নাও। প্রথমেই তোমরা বের করে নাও তোমাদের গণিত বইয়ের 1 পাতায় অধ্যায় 1 পূর্ব পাঠের পুনরালোচনা। সবাই বের করে নিয়েছো অধ্যায় 1 পূর্ব পাঠের পুনরালোচনা। আমরা প্রথমেই আলোচনা করব এই অধ্যায়ের প্রথম টপিক সরল। সরলের অঙ্কগুলো তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ পরীক্ষাতে 3 মার্কসের একটা সরল অবশ্যই থাকবে। চলে এসো 4 পাতায় এই অধ্যায়ের প্রথম অনুশীলনী, কোষে দেখি 1.1। এই অনুশীলনীর থেকে তোমরা 3 মার্কসের জন্য যে সরলগুলো প্র্যাকটিস করবে সেগুলো হচ্ছে এই 2 এর দাগ। 2 এর দাগের প্রত্যেকটা সরলই প্র্যাকটিস করতে পারো। তার মধ্যে থেকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 2 এর বি, 2 এর এফ, 2 এর জি। এই তিনটি এই বছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া 2 এর সি ও 2 এর ই, এই দুটো একটু প্র্যাকটিস করে রাখবে। সরলের অঙ্ক কিন্তু খুবই সহজ। এই সরলের অঙ্কগুলো করার জন্য যে স্টেপ, সেই স্টেপ তোমায় মনে রাখতে হবে, অর্থাৎ এই বোদমাস রুল। এই বোদমাস রুল যদি মনে থাকে যে কোন কাজটা আগে হবে কোন কাজটা পরে হবে, তাহলেই যদি বইয়ের বাইরের থেকেও কোনো সরল দেওয়া থাকে তোমরা তাহলে সেই সরলগুলোও কিন্তু করতে পারবে। আর 1 মার্কসের জন্য তোমরা প্র্যাকটিস করে রাখতে পারো 1 এর এর দাগ। কিরকম ভাবে প্রশ্ন থাকবে, মনে করো 1 এর এরটা দেওয়া থাকলো যে 20 প্লাস 8 ভাজিত 4 মাইনাস 2 সমান 10, এটা সত্য নাকি মিথ্যা। তাহলে তোমাকে রাপে বা ওখানেই করে দেখে নিতে হবে যে অ্যান্সার 10 আসছে কিনা। যদি 10 আসছে তাহলে সত্য, যদি 10 না আসে তাহলে হচ্ছে মিথ্যা। বোঝা গিয়েছে। কোষে দেখি 1.1 থেকে 1 মার্কসের জন্য 1 এর এ আর 2 মার্কসের জন্য বি, সি, ই, এফ এবং জি। এই অঙ্কগুলো দেখে নিও। এরপর তোমরা চলে এসো এই অধ্যায়ের পরবর্তী অনুশীলনীতে। 16 পাতায় কোষে দেখি 1.2। এই অনুশীলনীটি হচ্ছে লসাগু এবং গসাগু এর অঙ্ক সংক্রান্ত, এবং পরীক্ষাতে গসাগু এবং লসাগু থেকেও একটা 3 মার্কসের অঙ্ক অবশ্যই থাকবে। প্রথমে দেখে নিই এই অনুশীলনীর থেকে 1 এবং 2 মার্কসের জন্য কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে। প্রথমেই হচ্ছে 2 এর বি, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তারপর 3 এর দাগ। 4 এর দাগের অঙ্ক কিন্তু এই বছরের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা। পরীক্ষায় কিরকম কোশ্চেন থাকবে, দেওয়া থাকলো যে 5 এবং 7 পরস্পর মৌলিক সংখ্যা, সত্য নাকি মিথ্যা। কিভাবে নির্ণয় করতে হয় পরস্পর মৌলিক সংখ্যা, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের গসাগু নির্ণয় করো। যদি তাদের গসাগু 1 হয় তাহলে হচ্ছে তারা পরস্পর মৌলিক সংখ্যা। এবং আরেকটা বিষয়ের একটু অবশ্যই খেয়াল রাখবে, প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু বুঝে বুঝে প্র্যাকটিস করবে। কারণ বইয়ে এখানে যে ডেটাগুলো দেওয়া আছে, যে সংখ্যাগুলো দেওয়া আছে, সেগুলো পরীক্ষার হলে যে কোশ্চেনটা পেলে সেখানে হয়তো আলাদাও থাকতে পারে। কিন্তু বুঝে বুঝে যদি প্র্যাকটিস করা থাকে যে পরস্পর মৌলিক সংখ্যা কি করে নির্ণয় করতে হয়, গসাগু কি করে নির্ণয় করতে হয়, লসাগু কি করে নির্ণয় করতে হয়, বা সরলের অঙ্ক করার জন্য নিয়ম কি, তাহলে যদি সংখ্যাগুলো আলাদা থাকে দেখবে তোমাদের কিন্তু অসুবিধে হবে না। পরের পাতায় চলে এসো। এইখান থেকে তোমরা দেখে রাখবে 6 এর এ এবং 6 এর বি। এই 6 এর এ কিন্তু এই বছরের জন্য বেশ গুরুত্বপূর্ণ। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে 1। পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত। পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তারপর তোমাদেরকে যেটা দেখে রাখতে হবে সেটা হচ্ছে 11 দাগ। এই 11 দাগের অঙ্কগুলো যে পরীক্ষায় থাকবে এমনটা নয়, কিন্তু গসাগু এবং লসাগু জানতে হবে। যদি তুমি গসাগু নির্ণয় বা লসাগু নির্ণয় না জানো তাহলে এই অধ্যায়ের কোনো অঙ্কই কিন্তু করতে পারবে না। এছাড়া পরবর্তী যে ক্লাসগুলো থাকবে সেখানেও বিভিন্ন অঙ্কে গসাগু এবং লসাগুর প্রয়োজন হয়। তাই অবশ্যই গসাগু এবং লসাগু ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। যদি কারো গসাগু এবং লসাগু নির্ণয়ে অসুবিধে আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। এবং এই বছরের জন্য তোমরা 8 এর ডি ভালোভাবে দেখে রাখবে। এই যে গসাগু নির্ণয়টা আছে এটা কিন্তু পরীক্ষায় থাকতে পারে। এরপর আমরা দেখে নেব 3 মার্কসের জন্য তোমরা কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই বছরের জন্য 15 দাগ এবং 17 দাগ। 15 দাগে কি বলেছে, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটি কত। তাহলে ক্লাস 5এই তোমরা করেছো। অপর সংখ্যা নির্ণয় সূত্র কি, গসাগু গুণিত লসাগু ডিভাইড বাই একটা সংখ্যা।
এই দুটো অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করার পাশাপাশি তোমরা 12 দাগ এবং 20 দাগ এই দুটো অঙ্ক একটু প্র্যাকটিস করে নিও এবং অনুশীলনীর এই অঙ্কগুলোর পাশাপাশি তোমরা 16 পাতায় চলে এসো। এইখান থেকে তোমাদের প্র্যাকটিস করে রাখতে হবে প্রয়োগ 10। এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে কোষে দেখি 1.2 থেকে যে সমস্ত অঙ্কগুলো বললাম এবং প্রয়োগের একটা অঙ্ক দিলাম, এই অঙ্কগুলো মার্ক করে নিয়েছো। এরপর আমরা আলোচনা করব এই অধ্যায়েরই পরবর্তী অনুশীলনী 25 পাতায় কোষে দেখি 1.3। এই অনুশীলনীর অঙ্কগুলো হচ্ছে ভগ্নাংশ সংক্রান্ত। এই অনুশীলনীর থেকে 1 এবং 2 মার্কসের জন্য তোমরা যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে সেটা হচ্ছে 2 এর সি, 2 এর ই এবং 2 এর এফ। তারপর 4 এর দাগ তোমাদেরকে জানতেই হবে। 4 এর দাগ থেকে কিরকম কোশ্চেন থাকবে, যে পরীক্ষায় কোশ্চেন এরকম দেওয়া থাকবে যে এদের মধ্যে কোনটি প্রকৃত ভগ্নাংশ। 4টি অপশন দেওয়া থাকলো, সেটার মধ্যে সিলেক্ট করতে হবে, বা কোনটি অপ্রকৃত ভগ্নাংশ। বোঝা গিয়েছে 4 এর দাগ থেকে কিরকম কোশ্চেন থাকবে। পরের পাতায় চলে এসো। এখান থেকে 6 এর দাগ লঘিষ্ঠ আকারে প্রকাশ অর্থাৎ কাটাকুটি, এটাও কিন্তু জানতে হবে, বিভিন্ন অঙ্কেই প্রয়োজন হবে। এছাড়া 1 মার্কসের কোশ্চেনও কিন্তু থাকতে পারে। 6 এর দাগের প্রত্যেকটাই দেখে রাখতে পারো। তার মধ্যে থেকে এই বছরের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বি এবং ই। তারপর 7 এর দাগ নিচের ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজায়। এরকম অঙ্ক কিন্তু থাকলে 2 মার্কসে অবশ্যই থাকবে। এই অঙ্কগুলো কিন্তু বলা মুশকিল যে এইগুলোর মধ্যে কোনটা থাকবে, কারণ বিভিন্ন স্কুলের কোশ্চেন আলাদা আলাদা। কোনো স্কুলে এগুলোও থাকতে পারে, আবার কোনো স্কুলে এগুলোর থেকে বাইরে আলাদা কোনো কিছুও কিন্তু থাকতে পারে। 8 এর দাগ মান নির্ণয় করি অর্থাৎ ভগ্নাংশের যোগ ও বিয়োগ, এগুলো তো জানতেই হবে ভগ্নাংশের বিভিন্ন অঙ্ক করার জন্য। 8 এরও প্রত্যেকটাই প্র্যাকটিস করবে। তার মধ্যে থেকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বি, সি, ডি এবং এফ এর দাগ। আর 2 ও 3 মার্কসের জন্য তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে 9 এর দাগ। 9 এর দাগ থেকে এই বছরের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এ এর দাগ, বি এর দাগ এবং ই এর দাগ। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক। এরপর আমরা আলোচনা করব পরবর্তী অনুশীলনী। তোমরা চলে এসো 34 পাতায় কোষে দেখি 1.4। এই অনুশীলনীর অঙ্কগুলো হচ্ছে দশমিকের অঙ্ক। এখান থেকে প্র্যাকটিস করতে হবে প্রথমেই 5 এর দাগ ছোট থেকে বড় সাজাই অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাই, খুবই গুরুত্বপূর্ণ। 5 এর এ এবং বি এই দুটোর মধ্যেই আসার সম্ভাবনা বেশি। তারপর দশমিকের যে স্থানীয় মানে নির্ণয় 7 এর দাগ ভালোভাবে প্র্যাকটিস করবে। এখান থেকে কিরকম প্রশ্ন থাকবে, মনে করো দেওয়া থাকলো এটা যে 2.813, এখানে 8 এর স্থানীয় মান কত। তাহলে 8 এর স্থানীয় মান হচ্ছে 8/10, বা দেওয়া থাকলো যে 3 এর স্থানীয় মান কত। 3 এর স্থানীয় মান হচ্ছে 3/1000, বা আলাদা সংখ্যাও কিন্তু থাকতে পারে। পরের পাতায় চলে এসো। এখান থেকে 1 মার্কসের জন্য প্র্যাকটিস করবে 9 এর দাগ অর্থাৎ এরকম দশমিক সংখ্যা দেওয়া থাকবে, এদের মধ্যে কোনটা ছোট বা কোনটা বড় কোনটা সমান সেটা লিখতে হবে। তারপর 10 এর দাগ নিচের সংখ্যাগুলিকে দশমিক সংখ্যায় লিখি। এই যে GHI এগুলো এই বছরের জন্য বেশি গুরুত্বপূর্ণ। 10 + 7 + 8/1000 এটাকে দশমিকে লিখতে হবে। তাহলে দশমিকে কিভাবে লিখবো, 10 + 7 মানে হচ্ছে 17, এরপর দশমিক 8/1000 তার মানে 8 সহস্রাংশে আছে অর্থাৎ 008। তাহলে 10 এর GHI এই তিনটি প্র্যাকটিস করবে এবং আগের গুলো একটু দেখে রাখতেই পারো। তারপর তোমাদেরকে এখান থেকে যে অঙ্কগুলো দেখতে হবে সেগুলো পরীক্ষাতে যে আসবে এমনটা কিন্তু নয়। ধরে রাখো পরীক্ষাতে আসার চান্স নেই বললেই চলে, কিন্তু দশমিকের যে যোগ বিয়োগ এগুলো তোমাদের জানতে হবে, নাহলে দশমিকের বিভিন্ন যে ভাষার অঙ্কগুলো আছে সেইগুলো করতে পারবে না। তাই 19 এর দাগের যে যোগ বিয়োগের অঙ্কগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করে রাখবে। আর 2 বা 3 মার্কসের জন্য যেগুলো প্র্যাকটিস করতেই হবে, যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 12 দাগ, 15 দাগ এবং 18 দাগ। এরপর আমরা আলোচনা করব পরবর্তী অনুশীলনী। তোমরা চলে এসো 39 পাতায় কোষে দেখি 1.5। এটা হচ্ছে জ্যামিতির অধ্যায়, যেখানে কোণ সংক্রান্ত অঙ্ক আছে, তারপর ত্রিভুজ এবং বৃত্ত সংক্রান্ত অঙ্ক থাকবে। এখন পরীক্ষার জন্য এখান থেকে যেগুলো প্র্যাকটিস করবে সেটা হচ্ছে 1 এর দাগ, খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে কিরকম কোশ্চেন থাকবে, অপশন দেওয়া থাকবে যেদের মধ্যে কোনটি স্থূলকোণ বা এদের মধ্যে কোনটি সূক্ষ্মকোণ। তারপর 2 এর দাগ সরল কোণ সমান 2 গুণিত ড্যাশ, সরল কোণ সমান হচ্ছে 2 গুণিত সমকোণ। এবং তারপর হচ্ছে 3 এর দাগ এরকম দেওয়া থাকবে যে 2 সেমি, 3 সেমি এবং 4 সেমি এই রেখাগুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যাবে কিনা লেখো এবং যুক্তি দাও। তাহলে ত্রিভুজ অঙ্কনের সূত্র কি ছিল, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ দুটো বাহুকে যোগ করে দেখো, তাদের সমষ্টি যদি তৃতীয় বাহুর চেয়ে বেশি হয় তাহলে অবশ্যই ত্রিভুজ অঙ্কন করা
যাবে। কোষে দেখি 1.5 থেকে 1, 2 এবং 3 এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই তিনটি অঙ্কের পাশাপাশি এখান থেকে আরো কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা খাতার মধ্যে লিখে নাও। প্রথম প্রশ্ন, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? সমবাহু ত্রিভুজের তিনটি কোণই সমান এবং প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তারপর একটি বৃত্তের ব্যাস 10 সেমি হলে ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাস 10 সেমি দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, অর্থাৎ 10/2, তাহলে কত আসছে? 5 সেন্টিমিটার। বা এই প্রশ্নটাই ঘুরিয়ে দেওয়া থাকলো যে একটা বৃত্তের ব্যাস না বলে বলা থাকলো বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। বৃহত্তম জ্যা মানেই হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হবে 5 সেমি। এবং শেষ প্রশ্নটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের কটি স্থূলকোণ থাকে? মনে রাখবে একটা স্থূলকোণী ত্রিভুজের একটাই স্থূলকোণ থাকবে। তাহলে কোষে দেখি 1.5 থেকে যে সমস্ত অঙ্কগুলো দাগ দিলাম এবং যে সমস্ত অঙ্কগুলো বলে দিলাম নিশ্চয়ই সেগুলো লিখে নিয়েছো। এরপর আমরা আলোচনা করব এই অধ্যায়ের শেষ অনুশীলনী 42 পাতায় কোষে দেখি 1.6 অর্থাৎ ঐকিক নিয়মের অঙ্ক। এবং কোশ্চেন প্যাটার্নে তোমরা দেখলেই ঐকিক নিয়মের অর্থাৎ এইখান থেকে একটা 3 মার্কসের অঙ্ক থাকবেই, তাই এই অঙ্কগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে, তাহলে পরীক্ষাতে 3 মার্কস ইজিলি পেয়ে যাবে। এই অনুশীলনীর থেকে তোমরা এই বছরের জন্য 4টি অঙ্ক অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে এবং এই 4টিই গুরুত্বপূর্ণ, 3, 4, 5 এবং 8-এর দাগ। ঐকিক নিয়মের অঙ্ক নিশ্চয়ই তোমরা ক্লাস 5-এ করেছো, জানো কিভাবে করতে হয়। তবুও যদি কারো অসুবিধে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। এবং এই 4টি অঙ্কের পাশাপাশি এই পাতারই ওপরের দিকে এই 42-এর দাগে অর্থাৎ উদাহরণে একটা অঙ্ক করে দেওয়া আছে, এই অঙ্কটাও একটু প্র্যাকটিস করে রাখবে, এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণই অঙ্ক। তাহলে আমাদের অধ্যায় 1 আলোচনা করা হয়ে গেল। প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করবে। এরপর তোমরা চলে এসো 43 পাতায় পরবর্তী অধ্যায় অর্থাৎ অধ্যায় 2 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা। অধ্যায় 2 একদমই সহজ অধ্যায়, এখানে শুধুমাত্র আছে গুণ, ভাগ, যোগ এবং বিয়োগ। সংখ্যাগুলো হচ্ছে একটু বড় বড় অর্থাৎ 7 এবং 8 অঙ্কের সংখ্যা। তাহলে চলে এসো এই অধ্যায়ের অনুশীলনীতে 51 পাতায় কোষে দেখি 2। 1 মার্কসের জন্য এখান থেকে তোমাদের দেখে রাখতে হবে 1-এর দাগ, 2-এর দাগ, এগুলো খুবই সহজ, এগুলো তোমরা ক্লাস 1 থেকেই করছো। কোন সংখ্যাকে কথায় লিখতে হবে বা অঙ্কে লিখতে হবে। তারপর হচ্ছে 5-এর দাগ, নিচের প্রতিটি সংখ্যার স্থানীয় মানে বিস্তার করি। এরকম সংখ্যা দেওয়া থাকবে, বলা থাকবে এই সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করো, বা এরকম ভাবেও থাকতে পারে এই যে সংখ্যাটা দেওয়া আছে বলা থাকলো এখানে 9-এর স্থানীয় মান কত বা এখানে 6-এর স্থানীয় মান কত। তারপর এখান থেকে যেটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক সেটা হচ্ছে 6-এর দাগ। এই 6-এর দাগের অঙ্কটা কিন্তু পরীক্ষায় দুই ভাবে থাকতে পারে। একটা তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে যে এই যে 37452129 এর 2-এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত, অর্থাৎ এই 2 মানে হচ্ছে 2000, এই 2 মানে হচ্ছে 20, এই দুটোর স্থানীয় মানের পার্থক্য কত, অর্থাৎ বিয়োগ করতে হবে। আবার প্রশ্নটা কিভাবে থাকতে পারে সেইটা তোমরা লিখো। 37452129 এই সংখ্যাটিতে 2-এর দুটি স্থানীয় মানের গুণফল কত? তাহলে এই যে 2টা আছে এর স্থানীয় মান হচ্ছে 2000 আর পরের যে 2টা আছে এর স্থানীয় মান হচ্ছে 20। কি জানতে চেয়েছে? এই দুটো স্থানীয় মানের গুণফল কত। তাহলে এই দুটোকে গুণ করে দিলেই হয়ে যাবে। তাই বোঝা যাচ্ছে তো অনেক সময় কোশ্চেন গুলো একটু কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে থাকতে পারে, তাই যদি বুঝে বুঝে প্র্যাকটিস করা থাকে দেখবে পরীক্ষাতে অবশ্যই কিন্তু ফুল মার্কস পাবেই। তারপর এখান থেকে 8-এর দাগের অঙ্কগুলো বেশ গুরুত্বপূর্ণ, নিচের বিভিন্ন অঙ্ক দেওয়া থাকবে, সেই অঙ্কগুলো দিয়ে 7 অঙ্কের বা 8 অঙ্কের বৃহত্তম বা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে, এগুলো নিশ্চয়ই তোমরা জানোই। পরের পাতায় চলে এসো, এইখান থেকেও 1 মার্কস বা 2 মার্কসের জন্য এই 9-এর দাগ মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাই, এগুলো একটু প্র্যাকটিস করে নিও। আর 3 মার্কসের জন্য তোমাদের যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে সেইগুলো মার্ক করে নাও। এরপর এই বছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 16-র দাগ এবং 17-র দাগ। বিভিন্ন স্কুলের কোশ্চেনে এই দুটোর মধ্যে একটা অঙ্ক কিন্তু অবশ্যই থাকবে এবং এই দুটি অঙ্কের পাশাপাশি তোমরা প্র্যাকটিস করে রাখবে 11, 12 এবং 14-র দাগ। তাহলে কোষে দেখি 2 থেকে কোন কোন অঙ্কগুলো বললাম নিশ্চয়ই সেগুলো মার্ক করে নিয়েছো তোমরা। এরপর আমরা আলোচনা করব পরবর্তী অধ্যায় এবং খুব সহজ একটা অধ্যায়, অধ্যায় 3 সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান। অধ্যায় 3 থেকে কিন্তু মনে রাখবে কোনো সাজেশনস হবে না, বলা মুশকিল যে কোন অঙ্কটা থাকতে পারে। শুধু এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য তোমাকে নিয়মগুলো জানতে হবে যে 10-এর নিকটতম গুণিতক বা 100 বা 1000-এর নিকটতম গুণিতক
কিভাবে নির্ণয় করতে হয়। শুধু নিয়মটা যদি জানা থাকে তাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে। সাধারণত বেশিরভাগ স্কুলের যে কোশ্চেন হবে সেখানে দেখবে বইয়ের থেকে কোশ্চেন কমই থাকবে, বিভিন্ন কোশ্চেন আলাদা আলাদা থাকতে পারে। যিনি টিচার্স কোশ্চেন তৈরি করছেন উনি নিজের মন থেকেই কিন্তু এই কোশ্চেন গুলো দেবেন। তাই এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য নিয়মগুলো অবশ্যই জানবে এবং তার মধ্যে থেকেও যেগুলো ভালোভাবে একটু প্র্যাকটিস করে রাখতে পারো, যেগুলো আসতে পারে এই বছর, সেটা হচ্ছে 1-এর দাগ, 2-এর দাগ অর্থাৎ 10 বা 100-র গুণিতক, তারপর 5-এর দাগ, এই যে দুটো সংখ্যা দেওয়া থাকবে যোগে বা বিয়োগের আকারে, তারপর সেখান থেকে 100-র গুণিতকে নিয়ে যেতে হবে। এই অঙ্কগুলো কিভাবে করবে মনে রাখবে, এগুলো যোগ বা বিয়োগ করার প্রয়োজন নেই। এই যে 426-এর নিকটতম 100-র গুণিতক কত হয়? 400। আর 589 এর নিকটতম 100-র গুণিতক কত হয়? 600। এরপর এই দুটো যোগ করো, 400 এবং 600-তে হচ্ছে 1000। অনেকেই কি করে আগে যোগ বা বিয়োগটা করে তারপর নির্ণয় করে, সেটা কিন্তু নয়। আগে তুমি এদের 100-র গুণিতকে নিয়ে যাও, তারপর যোগ বিয়োগ করো। তাহলে কোষে দেখি 3 থেকে 1-এর দাগ, 2-এর দাগ, 5-এর দাগ এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে আর 6-এর দাগ একটু দেখে রাখতে পারো। এরপর চলে এসো পরবর্তী অধ্যায়ে, অধ্যায় 4, 100 পর্যন্ত রোমান সংখ্যা। আগের অধ্যায়টার মতোই কিন্তু এই অধ্যায়টাও। এই অধ্যায়টার থেকেও বলা মুশকিল যে কোন সংখ্যাগুলোর রোমান সংখ্যা লিখতে দেওয়া থাকবে বা কোন সংখ্যাগুলোর হিন্দু আরবিক সংখ্যা লিখতে দেওয়া থাকবে। তোমাদেরকে 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যারই রোমান সংখ্যা মনে রাখতে হবে। এই যে দেখো তোমাদের বইয়ে 60 এবং 61 পাতার একদম ডান দিক করে একটা ছকের মতো দেওয়া আছে। এখানে 1 থেকে 100 পর্যন্ত প্রতিটি সংখ্যার রোমান সংখ্যা করা আছে। এই ছকটা কিন্তু মনে রাখতে হবে। তার সঙ্গে বিভিন্ন স্কুলে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে থাকে তখন কিন্তু এইগুলো প্রয়োজন হয় যে 500 বা 1000-এর রোমান সংখ্যা কত হয়। সাধারণত এগুলো কম থাকে, কিন্তু যদি কোশ্চেন একটু ঘুরিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু থাকতে পারে। তাহলে কি বললাম বোঝা যাচ্ছে? প্রতিটি রোমান সংখ্যাই কিন্তু মনে রাখবে। তাও সাধারণত যে কোশ্চেন গুলো পরীক্ষায় হয়তো একটু বেশি থাকতে পারে সেগুলো তোমরা মার্ক করো। 24, 39, 40, 49, 50। পরের পাতায় চলে এসো, এখান থেকে হচ্ছে 74, 75, তারপর 89, 90, 91, 95, 98, 99 এবং 100। তাহলে এই যেগুলো বললাম এইগুলো বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু তার মানে এই নয় যে এগুলোর মধ্যেই পেয়ে যাবে। 1 থেকে 100 প্রতিটি রোমান সংখ্যাই কিন্তু তোমরা পড়ে রাখবে। এরপর আমরা আলোচনা করব পরবর্তী অধ্যায়। চলে এসো 62 পাতায়, অধ্যায় 5, বীজগাণিতিক চলরাশির ধারণা। এই অধ্যায়টি হচ্ছে বীজগণিতের অধ্যায় এবং এখান থেকেই তোমাদের শুরু হয়ে যাচ্ছে বীজগণিত। পরীক্ষার জন্য কোন কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তো আমি তোমাদের অবশ্যই বলবো। তার আগে একটা বিষয় অবশ্যই মাথার মধ্যে রাখবে, বীজগণিত শেখার জন্য এই অধ্যায়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ের কনসেপ্টগুলোকে তোমাদের ভালোভাবে বুঝতে হবে, প্রত্যেকটা জায়গাকে তোমাদের জানতে হবে, বুঝতে হবে, তাহলেই পরবর্তী যে অধ্যায়গুলো বা পরবর্তী ক্লাসগুলোতে যে বীজগণিতের অঙ্কগুলো থাকবে সেইগুলো করতে তোমাদের সুবিধে হবে। যদি তোমাদের মধ্যে কারোর এই অধ্যায়ে অসুবিধে থাকে অবশ্যই কমেন্টে জানাও। যদি বেশি কমেন্ট থাকে খুব তাড়াতাড়ি অধ্যায় 5, বীজগাণিতিক চলরাশির ধারণা, এই অধ্যায়টি নিয়ে একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো। এছাড়া পরীক্ষার জন্য এই অধ্যায়টি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়টির থেকে দুটো অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন থাকবে এবং এই অধ্যায়টির থেকে দুটো সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2, 2, 4 মার্কস থাকছে। অর্থাৎ মোট এই অধ্যায়টির থেকেই তোমরা পেয়ে যাচ্ছ 6 মার্কস। তাই অবশ্যই এই অধ্যায়ের প্রত্যেকটা জায়গাকে তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এখন চলে এসো এই অধ্যায়ের 63 পাতায়। এইখান থেকে একটা প্রশ্ন প্রায়ই থাকে, সেইটা তোমরা লিখে নাও। চল বা চলরাশি কাকে বলে? যাদের মান পরিবর্তনশীল এবং অজ্ঞাত অর্থাৎ যাদের মান জানা থাকে না তাদেরকেই চল বা চলরাশি বলা হয়। যেমন এক্স, ওয়াই, জেড, এ, বি, সি, ডি এইগুলো হচ্ছে চলরাশি। এরপর তোমরা চলে এসো 67 পাতায়, এই অধ্যায়ের প্রথম অনুশীলনী, কোষে দেখি 5.1। এখান থেকে 2 মার্কসের জন্য তোমরা প্র্যাকটিস করবে 2-এর দাগ, 6-এর দাগ, 8-এর দাগ এবং 9-এর দাগ। এদের মধ্যে 8-এর দাগ বেশ গুরুত্বপূর্ণ। বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন, যদি প্রতি প্যাকেটে 5টি করে সন্দেশ থাকে বাবা কতগুলি মিষ্টি আনলেন? তাহলে আমাদেরকে আগে মনে করতে হবে যে বাবা মিষ্টির প্যাকেট এনেছেন এক্সটি আর প্রতি প্যাকেটে আছে 5টি করে সন্দেশ। তাহলে মোট কতগুলো মিষ্টি থাকবে? এই দুটোর মধ্যে গুণ হয়ে যাবে অর্থাৎ x × 5। তাহলে x এর সঙ্গে যদি 5-এর গুণ করা হয় তাহলে কতগুলো মিষ্টি হচ্ছে? 5xt। বোঝা যাচ্ছে তো কিভাবে অঙ্কগুলো হচ্ছে?
আশা করি প্রত্যেকেরই এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কই করা আছে। যদি না করা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। একটু আগের পাতায় চলে এসো, অর্থাৎ 65 পাতায়। এইখান থেকে তোমরা দেখে রাখবে প্রয়োগ 6, এই উদাহরণের 6 দাগের অঙ্কটা। এরপর চলে এসো 69 পাতায় নিজে করি 5.2। এই যে নিচের সংখ্যামালাগুলোর মধ্যে কোনগুলি ধ্রুবক এবং কোনগুলি চল সেটা লিখতে হবে। প্রথমে যেমন দেওয়া আছে ধরো x+2, এখানে ধ্রুবককে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে ধ্রুবক, 2 হচ্ছে ধ্রুবক। আর চলরাশিকে এখানে দুটো চলরাশি আছে, একটা হচ্ছে x এবং আরেকটা হচ্ছে x+2। যেরকম এই ডি এর দাগে তোমার ধ্রুবক দুটো আছে, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 8। আর চলরাশি তিনটেই আছে, একটা হচ্ছে p, একটা হচ্ছে 2p এবং আরেকটা হচ্ছে 2p+8। এখান থেকে কিন্তু বলা মুশকিল যে এগুলোর মধ্যে কোনটা থাকতে পারে, তাই প্রত্যেকটাই প্র্যাকটিস করে রাখবে এবং বুঝে বুঝে প্র্যাকটিস করে রাখবে। পরীক্ষাতে এই যে 10টি দেওয়া আছে বা এই 9টি দেওয়া আছে এগুলোই থাকবে এমনটা নয়, বাইরের থেকেও কিন্তু থাকতে পারে। এরপর চলে এসো 71 পাতায় এই অধ্যায়ের অনুশীলনী কোষে দেখি 5.2। এইখান থেকে তোমাদের প্র্যাকটিস করতেই হবে 1 দাগ এবং 2 দাগ, দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ, দুটোই থাকতে পারে বা একটা তো অবশ্যই থাকবে। নিচের সংখ্যামালাগুলোকে কথায় লিখতে হবে বা চিহ্ন এবং প্রতীক দিয়ে সংখ্যামালা তৈরি করতে হবে। এই অনুশীলনীতে 1 দাগ এবং 2 দাগে দেওয়া আছে। তাছাড়া আগের পাতায় চলে এসো 70 পাতায় নিজে করি 5.3, এখানেও দেখো অনেকগুলো দেওয়া আছে। এগুলো অবশ্যই প্রত্যেকটাই প্র্যাকটিস করবে। বলা খুব মুশকিল যে কোনগুলো থাকবে, কিন্তু এগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং একটা বা দুটো কোশ্চেন অবশ্যই থাকবে। এই বছর যেহেতু তোমাদের ফুল মার্কস বেশি, তাই কোশ্চেনের সংখ্যাও কিন্তু অবশ্যই বেশি থাকবে। তারপর কোষে দেখি 5.2 থেকে তোমরা প্র্যাকটিস করবে 3 এর 1 এবং 3 এর দাগ। পরের পাতায় চলে এসো, এইখান থেকে 4 এর ছক কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই 4 এর ছক থেকে কিরকম কোশ্চেন থাকে, যেমন ধরো দেওয়া থাকলো x + y = y + x, এটা কি? এটা হচ্ছে যোগের বিনিময় নিয়ম। বা একটু ঘুরিয়ে দেওয়া থাকলো যে যোগ বিনিময় নিয়ম মেনে চলে, সত্য নাকি মিথ্যা। মনে রাখবে যোগ এবং গুণ এরা বিনিময় নিয়ম মেনে চলে এবং বিয়োগ ও ভাগ এরা বিনিময় নিয়ম বা সংযোগ নিয়ম বা বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। নেক্সট কোশ্চেন এখান থেকে কিরকম থাকে, যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a, প্রস্থ b, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে 2, দৈর্ঘ্য কত দেওয়া আছে a এবং প্রস্থ কত দেওয়া আছে b, তাহলে দৈর্ঘ্যের জায়গায় a লিখে দাও এবং প্রস্থের জায়গায় b লিখে দাও। তাহলে কত হচ্ছে পরিসীমা? 2 × a + b। এরপর একক যে দেওয়া থাকবে, এখানে এককই লেখা আছে তাহলে এখানে একক লিখবো। যদি সেন্টিমিটার দেওয়া থাকতো তাহলে সেন্টিমিটার লিখতাম, যদি মিটার দেওয়া থাকতো তাহলে মিটার লিখতাম। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আর এটাও মনে রাখবে যে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a, তাহলে পরিসীমা কত? বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 × বাহু। তাহলে 4 আর বাহু কত দেওয়া আছে a, 4 × a। বোঝা গিয়েছে 4 এর ছক থেকে কিরকম কোশ্চেন থাকবে। তারপর 5 এর দাগ থেকে তোমরা যেগুলো প্র্যাকটিস করবে সেটা হচ্ছে a, b, d এবং e। ডি এর দাগ বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক। দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো। হাবিব x টাকা চাঁদা দিল, মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিল। তাহলে মুস্কান কত চাঁদা দিল? দেখো হাবিবের দ্বিগুণ, তাহলে হাবিব কত দিয়েছে x, x এর দ্বিগুণ কত হয় x × 2, তার দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি, বেশি মানে হচ্ছে +10। তাহলে x এর সঙ্গে যদি 2 এর গুণ হয় কত হয়? সব সময় যখন গুণ হবে সংখ্যাটা আগে চলে যাবে এবং চলরাশিটা পরে চলে যাবে, তাহলে 2x + 10 টাকা। বোঝা গিয়েছে? তারপর তোমরা এখান থেকে দেখে রাখতে পারো 6 এর দাগ, খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যেহেতু এই বছর তোমাদের ফুল মার্কস বেশি আছে তাই কোশ্চেনও বেশি থাকবে। এমন অনেক কোশ্চেনই হয়তো থাকবে যেগুলো আগে কোনোদিন থাকেনি, তার জন্যই 6 এর দাগ থেকে তোমরা 3টি একটু প্র্যাকটিস করে নেবে, বি, সি এবং ই এর দাগ। এরকম দেওয়া থাকবে কোন সংখ্যামালা, সেই সংখ্যামালাটাকে গল্পের আকারে লিখতে হবে। যেমন মনে করো বি এর দাগ y - 21 সেমি। কিভাবে লিখবো? যে রামের কাছে মনে করো একটা ফিতে আছে যার দৈর্ঘ্য হচ্ছে y সেমি, সেই ফিতের থেকে রাম 21 সেমি কেটে নিল বা 21 সেমি বাদ দিয়ে দিল, তাহলে এখন রামের কাছে কত ফিতে পড়ে আছে? অর্থাৎ এই যে 5 এর দাগের অঙ্কগুলো আছে, এই 5 এর দাগের অঙ্কগুলোরই উল্টো অঙ্ক। তাহলে অধ্যায় 5 থেকে যে সমস্ত অঙ্কগুলো বললাম প্রত্যেকটা অঙ্ক নিশ্চয়ই তোমরা মার্ক করে নিয়েছো।
প্রতিটি অঙ্ক বুঝে বুঝে প্র্যাকটিস করবে এবং আবারও বলছি যদি অসুবিধে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এরপর আমরা আলোচনা করব 73 পাতায় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য শেষ অধ্যায়, অধ্যায় 6, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। এর আগে কোষে দেখি 1.3 তে তোমরা ভগ্নাংশের যোগ ও বিয়োগ করেছো। এখানে ভগ্নাংশের গুণ এবং ভাগ দেওয়া আছে এবং এই অধ্যায়টি বেশ গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ ভগ্নাংশের গুণ ও ভাগ তোমাদের জানতেই হবে। এরপর বিভিন্ন ক্লাসে বা বিভিন্ন অধ্যায়ে অঙ্ক থাকবে যেখানে ভগ্নাংশের গুণ ও ভাগ প্রয়োজন হয়। প্রথমেই চলে এসো 77 পাতায়, নিজে করি 6.2। পরের পাতায় চলে এসো, এইখান থেকে তোমরা প্র্যাকটিস করবে এই প্রথমেই 5-এর দাগের গুণগুলো। গুণ তো তোমাদের ভগ্নাংশের জানতেই হবে, না হলে এই অধ্যায়ের কোনো অঙ্কই করতে পারবে না। তারপর হচ্ছে 4-এর দাগ এবং 6-এর দাগ। 6-এর দাগের প্রত্যেকটাই দেখতে পারো, তার মধ্যে থেকে 1 এবং 2। এরপর চলে এসো 82 পাতায়, নিজে করি 6.3। এইখান থেকে তোমাদের দেখে রাখতে হবে 1 মার্কসের জন্য 4 এবং 5 দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা ড্যাশ ভগ্নাংশ, সর্বদা প্রকৃত ভগ্নাংশ। এরপর আমরা আলোচনা করব এই অধ্যায়ের অনুশীলনী। চলে এসো 87 পাতায়, কোষে দেখি 6। 1 মার্কসের জন্য 1-এর দাগ প্র্যাকটিস করতে হবে, 1-এর এ, বি, সি, ডি এবং ই। তারপর 3 মার্কসের জন্য বা 2 মার্কসের জন্য 4-এর দাগ বেশ গুরুত্বপূর্ণ। বিভিন্ন স্কুলের কোশ্চেনে এই বছর 4-এর দাগ অবশ্যই কিন্তু থাকবে। তারপর এখান থেকে প্র্যাকটিস করবে 5-এর দাগ, 6-এর দাগ। নিচের দিকে চলে এসো, এখান থেকে প্র্যাকটিস করতে হবে 10, 11, 12। এই যে 12 দাগের ভাগ আছে, এই ভাগগুলো তোমাদেরকে জানতেই হবে, না হলেও এই অধ্যায়ের বিভিন্ন অঙ্কেই অসুবিধে হবে। এবং এখান থেকে 10 ও 11 দাগ, এই দুটো বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক, এই দুটো অঙ্কেরও কিন্তু আসার সম্ভাবনা আছে। তারপর 1 মার্কসের জন্য তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে 13-র 1 এবং 13-র 2। তারপর 3 মার্কসের জন্য যেগুলো প্র্যাকটিস করবে, এবং এই অধ্যায়টির থেকেও 3 মার্কসের অঙ্ক থাকবে, তাই অবশ্যই ভালোভাবে 3 মার্কসের অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে। আগে 3 মার্কসের জন্য এখান থেকে যে সরলগুলো প্র্যাকটিস করবে সেগুলো মার্ক করে রাখো। এই 19-এর দাগের সরল, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং এই সরলগুলোরও নিয়ম হচ্ছে বদমাস রুল। ওই বদমাস রুল অনুযায়ী কিন্তু সরলগুলো হবে। 19-এর প্রত্যেকটা সরলই প্র্যাকটিস করবে, তাহলে বুঝতে সুবিধে হবে। তার মধ্যে থেকে পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো মার্ক করে নাও। 19-এর 5, 10 এবং 12-র দাগ, এই তিনটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া প্র্যাকটিস করবে 7-এর দাগ এবং 9-এর দাগ। 19-এর দাগ থেকে তাহলে যে সরলগুলো বললাম মার্ক করে নিয়েছো। আর ভাষার অঙ্ক এখান থেকে যেগুলো তোমরা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে 14-র দাগ এবং 17-র দাগ, এই দুটোর মধ্যেই একটা অঙ্ক থাকবে। এছাড়া 18-র দাগ একটু প্র্যাকটিস করে নিও। কোষে দেখি 6 থেকে 3 মার্কসের ভাষার অঙ্ক কোন কোনগুলো বললাম, 14, 17 এবং 18। এছাড়া আরো একটা ভাষার অঙ্ক একটু দেখে রাখতে পারো, এই বছর সেই অঙ্কটাও বেশ গুরুত্বপূর্ণ। চলে এসো 86 পাতায়, এইখানে দেখো উদাহরণের 10-এর দাগে একটা অঙ্ক দেওয়া আছে, করে দেওয়াই আছে। এই অঙ্কটাও কিন্তু একটু প্র্যাকটিস করে রাখবে। এই ছিল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গণিতের 1, 2 এবং 3 মার্কসের সম্পূর্ণ সাজেশন। এখানে যে সমস্ত অঙ্কগুলো দিলাম, এই প্রত্যেকটি অঙ্ক বাড়িতে ভালোভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করতে থাকো। যদি তোমাদের কোনো অঙ্ক করার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এছাড়া তোমরা তো জানোই প্রতিটি স্কুলের ইউনিট টেস্টের কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই অবশ্যই আমার দেওয়া এই সাজেশনসের বাইরে তোমাদের স্কুলে যে সমস্ত অঙ্কগুলো করানো হবে সেইগুলোও মন দিয়ে প্র্যাকটিস করে রাখবে। এবং অবশ্যই তোমাদের স্কুলের স্যার বা ম্যাডামের কাছ থেকে জেনে নিও তোমাদের স্কুলের ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের সিলেবাস। আমি এখানে যে সমস্ত অধ্যায়গুলো আলোচনা করলাম, যদি এই অধ্যায়গুলোর বাইরে কোনো অধ্যায় থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। যদি তোমাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও এবং এই প্রত্যেকটি সাজেশনস ভিডিও বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবে না। এছাড়া তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য অন্যান্য সাবজেক্টগুলোর সাজেশনস ভিডিও দেওয়ার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি। কোনো সাজেশনস ভিডিও যাতে তোমাদের মিস না হয়ে যায়, আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়, এর জন্য তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারো। আজ তাহলে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে এরপর খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং বাড়িতে মন দিয়ে পড়াশোনা করতে থাকো।